ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। আজকের ক্লাসে আমরা অর্থনীতিবিদ আরভিং ফিশারের বিনিময় সমীকরণের মাধ্যমে কিভাবে দাম স্তর নির্ণয় করা হয় এবং পরবর্তীতে অর্থের পরিমাণ অর্থাৎ বিহিত অর্থের পরিমাণ এবং ব্যাংক অর্থের পরিমাণ পরিবর্তনের ফলে অর্থের মূল্যের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব চিত্রসহ। আমরা একটা উদ্দীপক এখানে লিখেছি। উদ্দীপকে লিখে আছে কোনো অর্থনীতিতে বিহিত মুদ্রার পরিমাণ 500 একক, বিহিত মুদ্রার প্রচলন গতি 20, ব্যাংক মুদ্রার পরিমাণ 400 একক এবং ব্যাংক মুদ্রার প্রচলন গতি 15। অর্থনীতিতে মোট লেনদেনের পরিমাণ 100। প্রথম প্রশ্ন লেখা আছে উদ্দীপকের আলোকে দাম স্তর নির্ণয় করো। তাহলে আমরা যখনই দাম স্তরের কথা বলবে আমরা প্রথমে আরভিং ফিশারের বিনিময় সমীকরণটি ব্যবহার করব। তাহলে আমরা উদ্দীপক থেকে লিখতে পারি উদ্দীপক হতে প্রাপ্ত। প্রথমে লেখা আছে বিহিত মুদ্রার পরিমাণ। বিহিত মুদ্রার পরিমাণকে সাধারণত আমরা এম দিয়ে প্রকাশ করি। তাহলে বিহিত মুদ্রার পরিমাণ এম ইজ ইকুয়াল টু, এখানে লেখা আছে বিহিত মুদ্রার পরিমাণ 500 একক, বিহিত মুদ্রার পরিমাণ 500। তারপরে লেখা আছে বিহিত মুদ্রার প্রচলন গতি 20, প্রচলন গতিকে আমরা বি দিয়ে প্রকাশ করি, বি ইজ ইকুয়াল টু 20। তারপরে ব্যাংক মুদ্রার পরিমাণ 400 একক। তাহলে আমরা লিখব ব্যাংক মুদ্রার পরিমাণ। মুদ্রার পরিমাণকে আমরা সাধারণত এম প্রাইম দিয়ে প্রকাশ করি, এম প্রাইম ইজ ইকুয়াল টু 400 একক। তারপর ব্যাংক মুদ্রার প্রচলন গতি বি প্রাইম দিয়ে প্রকাশ করি, আমরা লিখব 15। এবং লেনদেনের পরিমাণ আমরা লেনদেনের পরিমাণকে টি দিয়ে প্রকাশ করি, টি ইজ ইকুয়াল টু 100। এখন দাম স্তর নির্ণয় করার জন্য আমরা প্রথমে আরভিং ফিশারের বিনিময় সমীকরণ লিখব। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি আরভিং ফিশারের বিনিময় সমীকরণ পি টি ইজ ইকুয়াল টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম। এখন এখান থেকে যদি আমি দাম স্তর নির্ণয় করতে যাই তাহলে পি রাখবো এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বাই টি। এখন আমরা এখানে প্রত্যেকটার মান বসিয়ে দিব। তাহলে আমরা যদি মান বসাই এম ইজ ইকুয়াল টু 500 ইন্টু বি এর মান 20 ইন্টু প্লাস এম প্রাইমের মান 400 ইন্টু বি এর মান 15, তাহলে 15 বা টি এর মান হচ্ছে 100। এটা যদি আমরা গুণ করি তাহলে 5 দুগুণে 10, 1 2 3 10,000 প্লাস 4 পনেরো কত 60, তাহলে এখানে গুণ করলে কত আসে 6,000, তাহলে নিচে 100। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে 16,000 ভাগ 100। আমরা যদি এটা কেটে দেই তাহলে থাকে কত 160। অতএব ফি ইজ ইকুয়াল টু 160। এই ফি এর মান কি নির্দেশ করে? দাম স্তর নির্দেশ করে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় দাম স্তর 160 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাই যদি কখনো উদ্দীপকের আলোকে দাম স্তর নির্ণয় করতে বলে তাহলে আমরা অবশ্যই ফিশারের বিনিময় সমীকরণ প্রয়োগ করে আমরা দাম স্তর সহজে নির্ণয় করতে পারি। পরবর্তীতে যখন আমরা 2 নম্বর প্রশ্নটি খেয়াল করি, উদ্দীপকে অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্যের উপর কিরূপ প্রভাব পড়বে চিত্রসহ ব্যাখ্যা করো। আমরা কিন্তু অর্থের পরিমাণ 2 ধরনের জানতে পারি। এখানে যে অর্থের পরিমাণ দ্বিগুণ করছে তাহলে এখানে অর্থের পরিমাণ কয়টা আছে? 2টা আছে। তাহলে 2টাই পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে কি বিহিত অর্থের পরিমাণ আর একটা হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ। যদি কখনো অর্থের পরিমাণ পরিবর্তন করতে বলে সেটা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ অথবা নির্দিষ্ট সংখ্যা বলে তাহলে আমরা অবশ্যই বিহিত মুদ্রার পরিমাণ এবং ব্যাংক অর্থের পরিমাণকে পরিবর্তন করব। আর যদি আলাদা করে বলে দেওয়া থাকে যে বিহিত অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অথবা ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ হলে শুধুমাত্র সেটার অর্থের পরিমাণ পরিবর্তন করব। কিন্তু এখানে লেখা আছে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে, তার মানে বিহিত অর্থের পরিমাণ এবং ব্যাংক অর্থের পরিমাণ উভয়কে আমরা দ্বিগুণ করব। তাহলে আমরা উদ্দীপকের আলোকে ঘ প্রশ্নের উত্তর দিতে পারি উদ্দীপকের অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্যের উপর যে প্রভাব পড়বে তা বিশ্লেষণ করা হলো। অতএব বিহিত মুদ্রার পরিমাণ যেহেতু এম দিয়ে প্রকাশ করি, এম ইজ ইকুয়াল টু কত দেওয়া ছিল 500, তাহলে 500 ইন্টু 2, তাহলে 5 দুগুণে 10, 1000। আবার বিহিত মুদ্রার প্রচলন গতি যেহেতু এটা পরিবর্তন করেনি তাই আমরা যা আছে তাই লিখে দিব, 20 ছিল 20। ব্যাংক মুদ্রার পরিমাণ এম প্রাইম ইজ ইকুয়াল টু ছিল 400, যেহেতু এটা দ্বিগুণ করতে হবে তাই 2 দিয়ে গুণ, 4 দুগুণে 8, 800। ব্যাংক মুদ্রার প্রচলন গতি বি প্রাইম দিয়ে প্রকাশ করা হয়েছে, বি প্রাইম ইজ ইকুয়াল টু আগের যেটা ছিল সেটাই থাকবে 15। এবং লেনদেনের পরিমাণ যেহেতু পরিবর্তন করেনি যা আছে তাই থাকবে, টি ইজ ইকুয়াল টু 100।
এখন আমরা পূর্বের মতো ফিশারের বিনিময় সমীকরণ ব্যবহার করে দাম স্তর প্রথমে নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি ফিশারের বিনিময় সমীকরণ ফি টি ইজ ইকুয়াল টু এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম। যেহেতু দাম স্তর প্রথমে রাখতে হবে, এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম বাই টি। এখন আমরা মান বসিয়ে দিই। এম এর মান হচ্ছে 1000 ইন্টু 20 ব্র্যাকেট প্লাস এম প্রাইমের মান 800 ইন্টু বি প্রাইমের মান 15। তাহলে লেনদেনের পরিমাণ 100। এখানে গুণ করলে আসে কত? 20,000 প্লাস 800 আর 15 গুণ করলে 12,000 ভাগ 100। এখন যদি আমরা এটা যোগ করি কত আসে? তাহলে 32,000 ভাগ হচ্ছে 100। তাহলে যদি কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে 320 নতুন দাম স্তর। অতএব নির্ণেয় দাম স্তর 320 টাকা। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই পূর্বের দাম স্তর ছিল 160 আর বর্তমান দাম স্তর হচ্ছে 320। আমরা ফিশারের বিনিময় সমীকরণে জানি অন্যান্য অবস্থা স্থির থেকে যদি অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে দাম স্তরও দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য হয় অর্ধেক। এখানে খেয়াল করেন, যখন প্রাথমিক পরিমাণ ছিল 500 অর্থের পরিমাণ এবং ব্যাংক মুদ্রার পরিমাণ ছিল 400, তখন দাম স্তর হয়েছে 160। কিন্তু দেখেন বলা হয়েছে অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়। 500-র পরিমাণ দ্বিগুণ করা হয়েছে 1000 এবং 400-র পরিমাণ দ্বিগুণ করা হয়েছে 800, অর্থাৎ দ্বিগুণ করলে দাম স্তরও দ্বিগুণ হয়। এই ক্ষেত্রে প্রথমে দাম স্তর কত হয়েছে? 160, আর দ্বিগুণ করার পর পরবর্তীতে দাম স্তর হয়ে গেছে 320, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণের সাথে দাম স্তরও দ্বিগুণ হয়েছে, যেটা ফিশারের বিনিময় সমীকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। আবার বলা হয়েছে যে অর্থের মূল্য হবে অর্ধেক। তাহলে আমাদের এখন দাম স্তরের সাহায্যে অর্থের মূল্যের পরিমাণ নির্ণয় করতে হবে, তারপর আমরা এটা বিশ্লেষণ করতে পারবো যে অর্ধেক হয়েছে কি না। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা অর্থের মূল্যের সমীকরণ কি জানি? অর্থের মূল্য যে বিএম ইজ ইকুয়াল টু কি 1/p। তাহলে মান বসিয়ে দেব। আমরা জানি অর্থের মূল্য ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু 1/p। তাহলে এখন বর্তমান যে দাম স্তর হয়েছে এই দাম স্তরের মাধ্যমে অর্থের মূল্য নির্ণয় করব 320, 1/320। এটা যদি আমরা ভাগ করি 0.00315 এই মানটা আসে। আমরা এভাবেও লিখতে পারি অথবা এভাবেও রেখে দিতে পারি। পরবর্তীতে যেহেতু অর্থের মূল্যের পার্থক্য বা অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়তে পারে এই বিষয়টি চাওয়া হয়েছে, তাহলে আমরা বর্তমান অর্থের মূল্যের সাথে পূর্বের অর্থের মূল্যের তুলনা করব। যেহেতু পূর্বের দাম স্তর ছিল 160, তাহলে আমরা পূর্বের অর্থের মূল্য বের করব। তাহলে আমরা লিখব গ হতে প্রাপ্ত দাম স্তর ফি ইজ ইকুয়াল টু 160। অতএব অর্থের মূল্য বি এম ইজ ইকুয়াল টু 1/p। এখন এই পি এর মান 160 বসিয়ে দিব। 0.00625। এখন এই যে দুইটা অর্থের মূল্য পেয়েছি, এই দুই অর্থের মূল্যের মধ্যে সবচেয়ে বড় কোনটা আমরা দুইটা ভাবে বিশ্লেষণ করতে পারি। প্রথমত, যদি এরকম ফ্র্যাকশন থাকে, উপরে একই সংখ্যা থাকে 1 1, নিচে দেওয়া আছে 320, এখানে 160, মনে রাখবেন যেই সংখ্যাটা নিচে ছোট সেটার মান হবে বড়। আমরা সবসময় খেয়াল রাখবো উপরে যেহেতু সবসময় 1 হবে, তাহলে নিচের সংখ্যাটা ছোট না বড়? যদি ছোট হয় তাহলে তার মান বড়, আর যদি বড় হয় তার মান হবে ছোট। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানেও 1, এখানেও 1, পরবর্তীতে এটা 320 এবং এটা 160। যেহেতু এই 160 ছোট, অর্থাৎ তার মান বড় হবে। আমরা এখানে ভাঙিয়েও দেখিয়ে দিয়েছি। যদি আমরা এইভাবে নাও করি তাও কিন্তু আমরা এইভাবে ভগ্নাংশ অবস্থায় রেখে দিতে পারবো। তাহলে আমরা এখানে হয় এভাবে দিব, আর নয়তো আমরা এভাবে ফ্র্যাকশন রেখে দিব। এখন দেখেন এই অর্থের মূল্য বলা হয়েছিল যে অর্ধেক হবে। তাহলে খেয়াল করেন প্রথম দাম স্তর ছিল কত? 160, তখন অর্থমূল্য ছিল 0.00625। আবার পরবর্তীতে দাম স্তর হয়েছিল 320 এবং অর্থমূল্যে প্রকাশ করার ফলে 0.00315, অর্থাৎ তার মূল্য কম। এখান থেকে দেখা যায় যে এটা যা ছিল এটার মান হচ্ছে অর্ধেক। তাহলে আমরা বলতে পারি অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে দাম স্তর ঠিকই দ্বিগুণ হয়েছে এবং অর্থের মূল্য কি অর্ধেক হয়েছে। অর্থাৎ আরবিং ফিশারের যে বিনিময় সমীকরণ, এই সমীকরণের মাধ্যমে দাম স্তর নির্ণয় এবং অর্থের পরিমাণ দ্বিগুণ হওয়ার ফলে দাম স্তর দ্বিগুণ এবং অর্থের মূল্য হয় অর্ধেক, সেটা প্রমাণিত হয়েছে। এটা আমরা আবার চিত্রের মাধ্যমেও প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখন লিখতে পারি চিত্রের মাধ্যমে প্রকাশ। আমরা জানি প্রথমে একটা লম্ব অক্ষ এবং একটা ভূমি অক্ষ থাকবে। আমরা জানি সবসময় দাম স্তরের সাথে অর্থের মূল্য সম্পর্ক যখন নির্ণয় করি তখন অর্থের মূল্য কোন দিকে থাকে? লম্ব অক্ষে। তাহলে আমরা এখানে লিখব অর্থের
মূল্য, অর্থের মূল্যকে বিএম দিয়ে প্রকাশ করছি। আর এখানে থাকবে কি দাম স্তর, গুড, দাম স্তরকে পি দিয়ে প্রকাশ করা হয়েছে পি। এখন যেহেতু অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক কি বিপরীত, তাহলে আমরা কি করব, বাম থেকে ডান দিকে একটা রেখা অঙ্কন করব। আমরা এটা সোজা রেখা অঙ্কন করব বাম থেকে ডান দিকে। এখন প্রথম যে দাম স্তরটা ছিল, মনে করেন আমি একটা নির্দিষ্ট দাম স্তর নিলাম, এই যে এখানে এটা এটা যদি নির্দিষ্ট দাম স্তর নিই তাহলে প্রথমে কত ছিল, 160 দাম স্তর। এবার এদিক দিয়ে যদি বরাবর দাগ দিই তাহলে তার অর্থমূল্য কি বের হয়েছিল, 160-এর দাম স্তর অর্থমূল্য বের হয়েছিল 1/160, তাহলে 1/160 এ বিন্দু। ক্লিয়ার এখন এতটুকু? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এবার খেয়াল করেন, পরবর্তীতে দাম স্তর কি হয়েছিল, 320 হয়েছিল। তাহলে দাম স্তর যদি আমরা বৃদ্ধি করি তাহলে এদিকে চলে যাবে, মনে করেন এখানে চলে আসছে 320, তাহলে এবার আবার একটা দাগ দিলাম। এখন যদি এদিকে একটা রেখা অঙ্কন করি তাহলে 1 বাই কত আসছে, এটা 320, তাহলে এটা বি বিন্দু। এই রেখাটা পেয়েছি কি অর্থের মূল্য, তাহলে অর্থের মূল্য কার সাপেক্ষে পেয়েছি, দামের সাপেক্ষে, তাহলে ফাংশন অফ পি। এবার খেয়াল করেন, এখানে যখন প্রাথমিক দাম ছিল 160, পরবর্তীতে দাম হচ্ছে দ্বিগুণ 320। 160-এর সময় অর্থের মূল্য ছিল 1/60, পরবর্তীতে যখন দাম স্তর বৃদ্ধি পেয়েছে অর্থের মূল্য কি হয়েছে, হ্রাস পেয়েছে। হ্রাস পেয়ে কত হয়েছে, 1/320। তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাই যদি আমরা দাম স্তর বৃদ্ধি করি তাহলে অর্থের মূল্য হ্রাস পায়, যেহেতু এখানে দাম স্তর দ্বিগুণ হয়েছে আর অর্থের মূল্য হয়েছে কি অর্ধেক। তাহলে আমরা গাণিতিক এবং চিত্রসহ আরভিং ফিশারের মুদ্রার পরিমাণ তথ্যটি সহজে ব্যাখ্যা করতে পারি, যেখানে তিনি বলেছেন অন্যান্য অবস্থা স্থির থেকে, অর্থাৎ অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ যদি স্থির থাকে, অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে দাম স্তর দ্বিগুণ হবে কিন্তু অর্থের মূল্য হবে অর্ধেক। আমাদের আজকের এই ক্লাসে আশা করি সবাই এই বিষয়টি সহজে বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।